নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি চারটে চারদিক। শুরুতে যে খবরের দিকে নজর রাখব, নিয়োগ দুর্নীতি কাণ্ডে, নিয়োগ দুর্নীতি মামলাতে ভৎসনার মুখে পড়েছে ইডি। কোর্টের ভৎসনার মুখে আবারও ইডি। এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি গোটা বিষয়ে বিস্তারিত জানবো। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে। রিয়া, যে আজকে শুনানি ছিল সেখানে যেটা দেখা গেল যে একাধিক যারা ছিল পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বেশ কয়েকজন আজকে তারা ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছিল এবং সেই ভার্চুয়ালি অ্যাটেন্ডে যেটা দেখা গেল যে সেখানে আজকে যারা যিনি ছিলেন আইনজীবীরা যারা ছিলেন তারা কিন্তু একাধিক বক্তব্য রেখেছেন এবং এখান থেকে যে মূল বিষয়টা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে ইডি কিন্তু বিচারকের তাদের ভৎসনার মুখে পড়েছে ইডি। কারণ যেটা জানিয়ে রাখবো যে ঋষুদা, যে অয়নশীল, শান্তনু ব্যানার্জি এবং সন্তু গাঙ্গুলি সহ তারা একাধিক যারা সিবিআই এর কেসে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, শান্তনু থেকে আরম্ভ করে সন্তু গাঙ্গুলি, এরাও কিন্তু আজকে যেটা দেখা গেল যে ইডির তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে তারা চার্জ ফ্রেম করবে এবং এই চার্জ ফ্রেমের যে সময়সীমা সেটা কিন্তু ক্রমশ যেটা বেড়েই যাচ্ছে, সময়সীমা বেড়েই যাচ্ছে, ঠিক টাইমে যে চার্জ ফ্রেম সেই বিষয়টা কিন্তু হচ্ছে না। তবে ইতিমধ্যেই যেটা দেখা গেল যে 20 তারিখে নেক্সট শুনানির যে সময়সীমা সেটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সেই দিনকে সম্ভবত সেই দিনকেই চার্জ ফ্রেম হতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে। কিন্তু এখানেই একটি প্রশ্ন উঠছে যে যখন চার্জ ফ্রেম করতে হয় তখন কিন্তু প্রায় 1 ডজন ইডি যাদেরকে গ্রেপ্তার করেছে, প্রায় 1 ডজন, কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রায় 12 জনকে গ্রেপ্তার করেছে। সেখানে যেমন অয়নশীল থেকে আরম্ভ করে বিভিন্ন জনকে ইডি গ্রেপ্তার করেছে এবং সব মিলিয়ে প্রায় 12 জনেরও বেশি গ্রেপ্তার করেছে এবং তাদের প্রত্যেককে কিন্তু তাদেরকে কাগজ দিতে হয়, তাদের চার্জ ফ্রেমের পুরো বিষয়টা তাদেরকে জানাতে হয় এবং প্রত্যেককে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ইডি প্রত্যেককে যে ফিজিক্যালি প্রেজেন্ট করার যে বিষয় সেটা কিন্তু হচ্ছে না এবং সেই কারণের জন্যই কিন্তু চার্জ ফ্রেমের যে বিষয় সেটা কিন্তু ক্রমাগত দেরি হতে থাকছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেটা দেখা গেল যে আবারও 20 ডিসেম্বর এই মামলার শুনানি। তবে একই সঙ্গে ইডির ভূমিকায় ও কাজকর্মে যে সেটা নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে যে কপিগুলো কেন সময় মতো হাতে দেওয়া হলো না সেই বিষয়ে যেমন এবং কলেজ পড়ুয়ার মানসিকতার সঙ্গে তুলনা করেও কিন্তু বিচারক তাদেরকে ভৎসনা করেছেন বলে এমনটাই কিন্তু দেখা গেল আজকে। সেখানে স্পষ্টত জানানো হলো যে হোস্টেলে ছাত্রের মতো পরীক্ষার 10 মিনিট আগেই ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যাওয়াটা এইটা কিন্তু কাম্য নয় ইডির কাছে বলে এমনটাই কিন্তু আইনজীবীর তরফ থেকে যিনি জাজ ছিলেন তার তরফ থেকে এই ভৎসনা করা হলো। তবে যেখানে প্রশ্ন উঠছে যে 20 তারিখ সেই দিনকেও কি চার্জ ফ্রেম করতে সক্ষম হবে, কারণ হচ্ছে কালীঘাটের কাকু তিনি কিন্তু সিবিআই কেসে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে 20 তারিখ 21 তারিখ হচ্ছে নেক্সট প্রোডাকশন আছে কালীঘাটের কাকুর, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। সেক্ষেত্রে 20 তারিখটা কি হবে, 20 তারিখে আদেও চার্জ ফ্রেম হবে কিনা নাকি বিষবাও জলে যাবে, এই পুরো যে তদন্ত তার চার্জ ফ্রেম ঠিক সময় না হলে সেই বিষয়টাই কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়েছে বা সেই বিষয়টাই কিন্তু এখন দেখা হচ্ছে যে আদেও 20 তারিখ চার্জ ফ্রেম হয় কি হয় না। একদমই। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া যেমনটা জানালো যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলা নিয়ে আদালতে তীব্র ভৎসনার মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযুক্তদের এখনও মামলার কপি দিতে পারেনি ইডি এবং এই নিয়েই বুধবার ব্যাংকশেল কোর্ট থেকে বেশ কয়েকজন জামিন পান। পরীক্ষার 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে যাবেন ইডিকে এই ভাষাতে কার্যত কটাক্ষ করেছেন বিচারক।
এরপরে যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন সংযুক্ত হওয়া কয়েকজন অভিযুক্তের জামিন, এই যে জামিনের কথা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম, জামিন দেওয়া হয়েছে 1000 টাকায়, ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলাতে নতুন সংযুক্ত হওয়া কয়েকজন অভিযুক্তর জামিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো বেশ কয়েকজন। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো, শুভঙ্কর মণ্ডল রয়েছে। শুভঙ্কর, এই পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, তাদের কি আজকে জামিন হয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলাতে? একেবারেই না, দেখো নতুন সেখানে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে যে যারা নতুন ভাবে এই মামলায় সংযুক্ত হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তবে সবাইকে না, হাতে গোনা কয়েকজনকে জামিন দেওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, সেখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে ছিলেন এমন না, বেশ কিছু কোম্পানির ডিরেক্টর তারাও ছিলেন। হয়তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে যারা জেলে রয়েছেন তারা যেরকম তাদেরকে আগামী 20 ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে, একই সঙ্গে সঙ্গে কিন্তু যারা নতুনভাবে অভিযুক্ত, যারা এই মামলায় সংযুক্ত হয়েছেন এই মামলার সঙ্গে, তাদেরকেও আগামী 20 ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, আজকে কিন্তু এই এনফোর্সমেন্ট ডিরেক্টর ভীষণভাবে বর্ষিত হয়েছে আদালতের কাছে। এবং সেখানে বিচারক বারবার তাদেরকে বলেছেন যে ফিফথ সাপ্লিমেন্টারি যে কমপ্লেন কপি, সেটি শুধু তাই নয়, আরওডি অর্থাৎ রিলাইড আপন ডকুমেন্ট এবং সেই সঙ্গে নন আরওডি এই যে কপিগুলো, এইগুলো এখনো পর্যন্ত কেন দেওয়া গেল না, সেটা কিন্তু ইডির আইনজীবী তিনি রীতিমতো তাকে সেখানে খাদি খেতে হয়েছে। এবং তিনি কিন্তু বলেছেন তারা সেই কপি দিয়ে দেবেন। আজকে আমরা আদালত চত্বরে দেখেছি যে পেন ড্রাইভে করে কপি দিয়ে সামনে সই করানো হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এটিতেই সব থেকে বড় প্রশ্ন তুলেছেন বিচারক। এবং তোমায় জানিয়ে রাখি, যেহেতু নতুনভাবে সংযুক্ত অভিযুক্ত তারা আজ হাজিরা দিয়েছিলেন, ফলত বেশ কয়েকজনকে কিন্তু 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিচারক। তবে প্রত্যেককে আগামী 20 ডিসেম্বর এই মামলায় ফের হাজিরা দিতে বলা হয়েছে, কেননা আদালত চাইছে, যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলায় একটি দিক নির্দেশ দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে 1 ফেব্রুয়ারির পর আটকে রাখা যাবে না, তাকে জামিন দিতে হবে। সেই কারণে কিন্তু আদালতের কাছে, নিম্ন আদালতের কাছে শুধুমাত্র 31 জানুয়ারি পর্যন্তই সময় আছে। এবং যেহেতু 24 ডিসেম্বর থেকে কোর্ট বা আদালত ছুটি পড়ে যাচ্ছে বেশ কিছু দিনের জন্য, ফলত সেইখানে দাঁড়িয়ে এই ছুটি পড়ে যাওয়ার আগেই আদালত চাইছেন বা বিচারক চাইছেন যে অন্ততপক্ষে চার্জ ফ্রেম করে সেখানে কিন্তু ট্রায়াল শুরু করতে। স্বাভাবিকভাবে আজ পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সন্তু গঙ্গোপাধ্যায় এরা প্রত্যেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কালীঘাটের কাকু, যেহেতু তিনি সিবিআই হাতে সোন অ্যারেস্ট হয়েছেন, ফলত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন, তার আইনজীবী আজকে ছিলেন। এবং বাকি যে 28 জন নতুন সংযুক্ত অভিযুক্ত তাদের কিন্তু আজকে আমরা দেখেছি আদালত চত্বরে তাদের আইনজীবীরা অনেকেই ছিলেন, ফলত সেখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আজ হাজিরার পরিপ্রেক্ষিতে জামিন দিয়েছে সেখানে ব্যাংশাল কোর্টের যিনি বিচারক রয়েছেন এই কেসের তিনি। অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, যুব কংগ্রেস কর্মী ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজভবনের সামনে কংগ্রেসের এই বিক্ষোভ, বেশ কয়েকজনকে আটকও করা হয়, এক্ষেত্রে কংগ্রেস কর্মী সমর্থকদের কি দাবি? রাজ্য এবং কেন্দ্রে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থান পূরণের দাবিতে
যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্যারাডাইস সিনেমার সামনে তারা অবস্থান করেন। সেখান থেকে তারা রাজভবন অভিযান করেন এবং রাজভবনের সামনে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকশো কংগ্রেস সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যুব কংগ্রেসের সভাপতিও যেমন রয়েছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার রয়েছেন এবং সকলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন, কেন্দ্রের ইনচার্জ যুব কংগ্রেসের সভাপতি সর্বভারতীয়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। যেভাবে তারা রাজভবন অভিযান করছিলেন এবং একসময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়, পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল একেবারে রাজভবন জুড়ে। সেই জায়গাতে পুলিশের পক্ষ থেকে সকলকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় কয়েকশো পুলিশ বাহিনী প্রায় 25 মিনিট থেকে 30 মিনিটের পরে এই যুব কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে সমর্থ হয়। তাদের যেটা দাবি ছিল, অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যে যেসব শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানকে পূরণ করতে হবে, সেই দাবিতেই তাদের রাজভবন অভিযান ছিল। বহুদিন পরে যুব কংগ্রেসের যে সভায়, সেখানে কিন্তু আশাতীত মানুষের উপস্থিতি ছিল, অর্থাৎ যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের যেটা দাবি ছিল, সেই দাবিতে সঙ্গত মনে করে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা সকলেই উপস্থিত হয়েছিলেন এবং সেখানে অজিত চৌধুরী পর্যন্ত আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব কংগ্রেসের কোনো অনুষ্ঠানে রাজ্যের সমস্ত নেতৃত্বকে একসাথে দেখতে পাওয়া যায়নি। আজকে প্রদেশ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা সকলেই উপস্থিত ছিলেন। অর্থাৎ একটাই দাবি, অবিলম্বে শূন্যস্থান পূরণ করতে হবে। সেই দাবিতে ব্যাপক বিক্ষোভ তারা রাজভবনের সামনে করেন। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যুব কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ লালবাজারের উদ্দেশ্যে নিয়ে গেছেন। ঋষিকেশ। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। রাজ্য এবং কেন্দ্র, যেখানে কেন্দ্রীয় সরকারি যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোতে যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ পূরণ করতে হবে অবিলম্বে, এই দাবিতেই কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ। রাজভবনের সামনে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আম্বেদকরকে কটাক্ষ অমিত শাহর, বিরোধিতায় উত্তাল সারা দেশ। তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বি.আর. আম্বেদকরকে কটাক্ষ করেছেন অমিত শাহ। প্রতিবাদ কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী দলের। তবে নীরব বিজেপির সহযোগী দল জেডিইউ, এলজেপি, টিডিপি। আম্বেদকর নিয়ে তুমুল হট্টগোলে সংসদের দুই কক্ষ মুলতুবি হয়ে যায়। আম্বেদকরকে কটাক্ষ ইস্যুতে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব অমিত শাহের বিরুদ্ধে। তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কংগ্রেসের, আরজেডি, সমাজবাদী পার্টির প্রায় সমস্ত বিরোধী দলই তারা প্রতিবাদ জানায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বক্তব্য নিয়ে এত বিতর্ক, এত প্রতিবাদ চলছে, ঠিক কি বলেছেন অমিত শাহ, শুনবো। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আশিস দা, আম্বেদকরকে যেভাবে, যে ভাষায় অমিত শাহ যে কথা বলছেন, এবং খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ হবে, সোচ্চার হবেন বিরোধীরা, এটা খুব স্বাভাবিক। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে সহযোগী দল হলেও যে আম্বেদকরকে যে অপমান করা হচ্ছে, তারা নিশ্চুপ রয়েছে। দেখো, এটা বেশ একটা আকর্ষণীয় ঘটনা যেটা ভারতের রাজনীতিতে আজকে ঘটছে। আমরা দেখলাম যে কীরকম তাচ্ছিল্যের ভঙ্গিতে, কীরকম ছোট করে আম্বেদকর সম্পর্কে বা সে প্রসঙ্গে কথা বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন এটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে, খালি আম্বেদকর 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 বলতে হবে, আম্বেদকর না বলে ভগবানের নাম করতে পারো তো, ইত্যাদি এমন
একটা তাচ্ছিল্য এবং কটাক্ষের ভঙ্গি ছিল, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না, এবং সেই জন্যই গোটা বিরোধী পক্ষ এই ব্যাপারে সরব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী দলগুলো একত্র হয়ে এই জিনিসের প্রতিবাদ করছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কি তীব্র ভাষায় বিরোধিতা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমরা দেখেছি কর্ণাটকের মুখ্যমন্ত্রী কিভাবে খোলা চিঠি দিয়েছেন। সবই আমরা দেখছি, কিন্তু এনডিএ সরকার যে কয়েকটি ছোট দলের সমর্থনের ওপরে দাঁড়িয়ে আছে, টিকে আছে, সেই ছোট দলগুলোও কিন্তু পিছড়ে বর্গ, সেই ছোট দলগুলোও কিন্তু তথাকথিত নিচু জাতির রাজনীতি করে। আমরা জানি যে রামবিলাস পাসওয়ান যে পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, লোক জনশক্তি পার্টি, ঋষিকেশ, সেই লোক জনশক্তি পার্টি একেবারে নিচের তলার মানুষদের সংগঠিত করে তার রাজনীতি করে, এখনও করে। রামবিলাস প্রয়াত হয়েছেন, তার ছেলে চিরাগ পাসওয়ান এখন সেই দলের নেতৃত্বে। আমরা জানি যে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের, সেই দল স্পষ্টভাবে কুর্মী এবং অন্য পিছড়ে বর্গের রাজনীতি করে। আমরা জানি তেলেগু দেশম পার্টি অন্ধ্রের অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রীও তিনি, তার যে পার্টি, সেই পার্টিও প্রকাশ্যে ঘোষণা করে নিম্নবর্গের মানুষদের জন্য রাজনীতি করে বলে দাবি করে। তারা কিন্তু এর বিরুদ্ধে সরব হওয়াটাই তাদের রাজনীতির পক্ষে সহজাত এবং স্বাভাবিক ছিল। ঋষিকেশ, যে প্রশ্নটা করলে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যেই কি তারা নীরব রয়েছেন, অমিত শাহর সপক্ষে এসে দাঁড়াতে পারছেন না? অর্থাৎ একই সঙ্গে জোট সরকার তারা চালাচ্ছেন, তারা সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি সমালোচনায় বিদ্ধ হতে হয়, তাহলে তার পক্ষে তো সহযোগীরা দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, কোনো বিজেপি নেতা কিছু কিছু বলছেন খুবই নরম মিনমিন করে, কিন্তু টিডিপি বা তার মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ নেতা নীতিশ কুমার, টিডিপির নেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বা এলজেপি নেতা চিরাগ পাসওয়ান, তারা কিন্তু মুখে কুলু পেটেছেন, না পারছেন অমিত শাহর সমর্থনে দাঁড়াতে, সপক্ষে দাঁড়াতে, না পারছেন বিরোধিতা করতে, তাহলে যদি গদি চলে যায়। সুতরাং এক অদ্ভুত বিচারিতার মধ্যে রয়েছে এনডিএর শরিকরা। ঋষি, আম্বেদকর ইস্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিক্ষোভ দেখা অমিত শাহকে খোলা চিঠি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার তীব্র প্রতিবাদ আরজেডি নেতা তেজস্বী যাদবেরও। রাজধানীর পথে বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা। আসলে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা তো বিদ্রোহ বা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে, কংগ্রেস ইতিমধ্যেই পথেও নেমে গিয়েছে। ফলত কোথাও গিয়ে কি আগামী দিনে বিরোধীরা এই ইস্যুটা নিয়ে যেভাবে কংগ্রেস পথে নামছে, এনডিএ জোটের সমস্ত দলগুলোই কি আগামী দিনে পথে নামার প্রস্তুতি নিচ্ছে বা পথে নামছে এই বিষয়টি নিয়ে? দেখো, মানে ইন্ডিয়া বলে যে বিরোধীদের যে জোট, সেই জোটের সব দল পথে নামবে, এটাই আশা করা যায়। আমরা মহারাষ্ট্র থেকে খবরের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ শরদ পাওয়ার কি বলছেন বা উদ্ধব ঠাকরে কি বলছেন, তার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা জানতে পারবো আরও নানা রকম দল, কাশ্মীর যদিও মানে ঠিক এই কেন্দ্রীয় ভারতের কেন্দ্রীয় অঞ্চলের যে রাজনীতি, তার থেকে কিছুটা পৃথক ধরনের রাজনীতি, তাও আমরা ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহর বক্তব্যের জন্য অপেক্ষা করছি, আমরা জানতে পারবো। কিন্তু একটা প্রসঙ্গ অবশ্যই বিশ্লেষণ করতে গেলে সামনে আসে, হঠাৎ এই সব কথা বলতে গেলেন কেন অমিত শাহ? অমিত শাহ হঠাৎ এসব কথা বলতে গেলেন কেন? আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রাজনীতিতে একটা পরিবর্তন হচ্ছে। 2014 থেকে 2024 পর্যন্ত রাজনীতির যে এজেন্ডা, সেই এজেন্ডা ঠিক করে দিত বিজেপি, তার পেছনে দৌড়তো বিরোধীরা। অর্থাৎ এজেন্ডা ঠিক করতো বিজেপি, যেমন ধরা যাক কাশ্মীরের প্রসঙ্গে 370 ধারা বাতিল, কি 3 তালাকের প্রসঙ্গ, কি এটা ওটা, অনেক কথা এখন মনে করা যায় যে এজেন্ডা ঠিক করে দিত বিজেপি এবং বিরোধীরা তার পক্ষে বিরুদ্ধে ইত্যাদিভাবে তাদের প্রতিক্রিয়া জানাতো। এখন কিন্তু নতুন ভারত,
আমরা দেখতে পাচ্ছি 2024-এর ভোটের কিছু আগের থেকে এজেন্ডা সেট করছেন রাহুল গান্ধী, এজেন্ডা সেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এজেন্ডা সেট করছেন বিরোধীরা। কীরকম? রাহুল গান্ধী যখন দক্ষিণ থেকে উত্তর ভারত 4000 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করলেন, তার পদযাত্রার নাম ছিল ভারত জোড়ো যাত্রা। আর তারপরে যখন পূর্ব পশ্চিম ভারতে তিনি যাত্রা করলেন, তার নাম ছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। এখন এই যে যাত্রা তিনি করলেন, তখন থেকেই তিনি কি বলতে শুরু করলেন? তিনি বললেন জাত গণনা করতে হবে, জাত গণনা করতে হবে, সংরক্ষণের যে সর্বোচ্চ সীমা 50% তা ভেঙে দিতে হবে। আর এই কথাতেই ভারতবর্ষের একেবারে প্রত্যন্ত গভীর পর্যন্ত একটা আলোড়ন শুরু হলো। যে আলোড়নের বিস্ফোরণের আলো আমাদের চোখে আসেনি, যে আলোড়নের শব্দ আমাদের কান ঝালাপালা করেনি, কিন্তু ভেতরে ভেতরে সেই আলোড়ন রূপ পেতে থাকলো যখন আমরা দেখলাম লোকসভা ভোটের গণনায় উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গে বড়সড় ধাক্কা খেলো বিজেপি, তাদের আসন বিশ্রীভাবে কমে গেল, তারা গরিষ্ঠতা হারালো, মাত্র 240 আসনেই থেমে যেতে হলো বিজেপিকে। তখন আমরা বুঝলাম যে ওই ওবিসির মধ্যে, ওই দলিতের মধ্যে, ওই পিছড়ে বর্গের মধ্যে, ওই অতি পিছড়ে বর্গের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জ্বালাতে পেরেছেন রাহুল গান্ধী। তার মূল স্লোগান জাত গণনা, তার মূল স্লোগান সংরক্ষণের সর্বোচ্চ সীমা ভেঙে দেব। আর এটাও বিজেপির অন্দরে কাঁপন ধরিয়েছে এবং সেই জন্যেই বিজেপি আজকে এই আম্বেদকরকে অপমান করেছে কংগ্রেস এই ধরনের কথা বলে। যে এজেন্ডা সেট করেছেন রাহুল গান্ধী, সেই এজেন্ডার থেকে দেশবাসীর দৃষ্টি ঘোরাতে চাইছে, কিন্তু তা সম্ভব নয়। ইতিহাস থেকে আমরা জানি যে সংবিধান রচনায় নেহেরুই নিতে পারতেন নেতৃত্বের ভার, তখন সংবিধান সভায় কংগ্রেসেরই ছিল বিরাট মেজরিটি। তা সত্ত্বেও আম্বেদকরকে সেই আসন ছেড়ে দিয়ে নেহেরু উদারতা দেখিয়েছিলেন, নেহেরু সারা দেশের ঐক্য রচনা করেছিলেন। এই ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না। ঋষি, একদমই। তখন আশিসদা আমাদের সঙ্গে, এর পাশাপাশি আশিসদা যেমনটা বললো যে কংগ্রেস আম্বেদকরকে অপমান করেছে, এক্স হ্যান্ডেলে এই অভিযোগই করছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের অপকীর্তি মিথ্যে দিয়ে ঢাকা যাবে না, এমনটাও বলছেন মোদী। কংগ্রেস যদি এরকম ভেবে থাকে সেটা ভুল। মানুষ দেখেছে কিভাবে পরিবার ভিত্তিক দল কংগ্রেস নোংরা খেলা খেলে, অর্থাৎ কোথাও গিয়ে তারই মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের কথা বলা হচ্ছে, স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরাচ্ছে তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলগুলো পথে নামতে চলেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তাহলে অমিত শাহের হয়ে ব্যাট ধরতে নামলেন এক্স হ্যান্ডেলে? তিনি অন্তত মুখে কিছু বলেননি, কিন্তু এক্স হ্যান্ডেলে পরের পর কংগ্রেসকে তোপ দাগ দিয়ে শুরু করেছেন এবং তার যে বক্তব্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে কংগ্রেস যদি এরকম ভেবে থাকে তারা ভুল করছে, কংগ্রেস বরং আম্বেদকরকে অপমান করেছে, এমনটাই বলছেন মোদী। মানুষ দেখেছে কিভাবে পরিবার ভিত্তিক দল কংগ্রেস খেলা খেলেছে, এই ধরনের মন্তব্য করছেন তার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কোথাও গিয়ে কি তাহলে প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে এই বিষয়টা নিয়েই আশিসদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক যেটা আমি বলতে চাইছিলাম, যে কোথাও গিয়ে কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে ব্যাট ধরতে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী? দেখুন, একটা সামান্য কন্ট্রোভার্সি হওয়াতেই যদি প্রধানমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে বিতর্কে অংশগ্রহণ করতে হয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। হঠাৎ প্রধানমন্ত্রীকেই সামনে আসতে হলো কেন? কেন নয় জগৎ প্রকাশ নাড্ডা? কেন নয় অন্য সিনিয়র নেতারা বিজেপি? কেন প্রধানমন্ত্রী? তার কারণ এটা নিয়ে এনডিএর মধ্যেও, এমনকি বিজেপির অন্দরেও গোলমাল হতে পারে। বিজেপির অন্দরেও যারা পিছিয়ে পড়া সমাজ থেকে এসেছেন, সাংসদ হয়েছেন, তাদের কি খুব ভালো লাগবে শুনতে অমিত শাহ ওই রকম কটাক্ষের সুরে, ওই রকম বিদ্রুপের সুরে আম্বেদকর 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 বলছেন? তাদের ভালো লাগবে না। ভালো লাগবে না এনডিএর শরিকরাও, যারা পিছড়ে বর্গের রাজনীতি করে। সুতরাং তারা নীরব। এই নীরবতার সামনে দল এবং জোটকে ঐক্যবদ্ধ রাখবার জন্য প্রধানমন্ত্রীকে সামনে আসতে হলো। অর্থাৎ একটা ঘটনা ঘটলো, তারপরে বিরোধীরা কিছুটা প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী খোদ
একটা বিতর্কে মানে কিছুটা রাস্তায় ঘাটে যেমন তর্কাতর্কি হয় সেই ধরনের ভাষা আপনি প্রধানমন্ত্রীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তার ভাষাটা আপনি লক্ষ্য করবেন, পচা টচা এই সমস্ত বলেছে, রটেন ইত্যাদি, মানে অর্থাৎ সেইভাবে একটা রাস্তাঘাটে যেমন তর্কাতর্কি হয় চায়ের দোকানে, সেই ভাষায় প্রধানমন্ত্রীকে লাফ দিয়ে পড়তে হলো। তার কারণ প্রধানমন্ত্রী বুঝেছেন এই জিনিসটা মর্মস্থলে আঘাত করছে, এই জিনিসটা খুব শক্তিশালী, এই জিনিসটাকে ঠেকাবার জন্য এখনই সর্বশক্তি নিয়োগ করা দরকার। প্রধানমন্ত্রী নেমে পড়া মানে তো সর্বশক্তি নিয়োগ করাই, আর কি বাকি থাকলো ঋষি? একদমই সেটাই। অর্থাৎ কোথাও গিয়ে যেমন অমিত শাহর ব্যাট করতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রীকেই কেন নামতে হলো। অর্থাৎ কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বুঝতে পেরেছেন যে কার্যত আমি যদি বলি ব্লান্ডার করে ফেলেছেন অমিত শাহ, সেটা ঠেকাতে তাকেই নামতে হবে। কারণ বিজেপির অন্দরেও খোদ এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হতে পারে, বা এ নিয়ে এই বিষয়টি উত্তাল হতে পারে বিজেপির অন্দরেও। পাশাপাশি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করেছেন, গণতন্ত্রের মন্দিরেই আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের বক্তব্য বিজেপির বর্ণবাদী ও দলিত বিরোধী মানসিকতার পরিচয়। আম্বেদকরের অবদানকে মুছতে ইতিহাস নতুন করে লিখবে বিজেপি। 400 আসন পেলে বিজেপি তাই করত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এমনটাই। এই কারণে বিজেপি আজ লোকসভায় 240 আসনে থমকে গেছে। বিজেপির এই আক্রমণ দেশের বর্ণ, ধর্ম, জাতিসত্তা ও ঐক্যের ওপরে আক্রমণ। অমিত শাহের এই যে বক্তব্য, সেই বক্তব্য নিয়েই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশিস দা, এই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খুব দ্রুতই তিনি এই বিষয়টি নিয়ে গর্জে ওঠেন, সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন, এবং যে কথাগুলো তিনি লিখছেন কোথাও গিয়ে এই কথাগুলো কিছুদিন আগেও আমরা শুনছিলাম, এবং ইনফ্যাক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র দুদিন আগেই বলছিলেন যে এনডিএ বা ইন্ডিয়া জোটের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন দেওয়ার জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোৎকৃষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং যে ইস্যুকে ধরা সেটা, এবং তারপরে যেভাবে সোচ্চার হওয়া এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো কোথাও গিয়ে কি সেটাই আরেকবার প্রমাণ করলো? দেখো ঋষি, এটা খুবই সত্যি কথা যে সংসদে তৃণমূলের যথেষ্ট প্রতিনিধিত্ব আছে। 29 জন জিতেছিলেন লোকসভায়, এখন একজন প্রয়াত হওয়ার ফলে 28 জন লোকসভার সদস্য আছেন, 11-12 জন রাজ্যসভার সাংসদ আছেন। সুতরাং যথেষ্ট প্রতিনিধিত্ব আছে। কেন্দ্রীয় স্তরে একটা কিছু হলে সাংসদরা সে ব্যাপারে কথা বলেন সাধারণত, কিন্তু যেভাবে তৎপরতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে অমিত শাহর এই বক্তব্যের বিরোধিতা করলেন, প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় স্তরের নেতা যিনি স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে এই বক্তব্যের বিরোধিতা করেছেন, এবং বিজেপির যে দলিত বিরোধী মানসিকতা সেটাকে সামনে এনেছেন। এ থেকে বোঝা যায় যে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতে প্রতি মুহূর্তে সক্রিয় থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সমাজের যে বিন্যাসের নিরিখ, সেখানে তার নিজের অবস্থানটাও স্পষ্ট করতে চান। অর্থাৎ অমিত শাহ যদি দলিতদের বিরুদ্ধে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে। অমিত শাহ যদি আম্বেদকরের বিরুদ্ধে হয় বা তাকে কটাক্ষ করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে। অর্থাৎ সামাজিক বিন্যাসে মমতা তার নিজের অবস্থান পরিষ্কার করেছেন, এবং বিজেপির বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ, সেই প্রতিবাদ প্রথম জাতীয় নেতা হিসেবে অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি করেছেন। এটা কিন্তু যথেষ্ট লক্ষ্য করার মতো ঘটনা। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৎপরতার সঙ্গে যত দ্রুত তিনি এই অমিত শাহের এই বক্তব্য সমালোচনা করেছেন, কড়া মন্তব্য করেছেন, সেটা নিয়ে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে রয়েছেন। রাজারহাটের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন।
সেই ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটের হাতিশালাতে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। ঋণ দিতে অনীহা ব্যাংকগুলির বিভিন্ন প্রকল্পের একাধিক আবেদন ব্যাংকে পড়ে রয়েছে। ব্যাংকের অনুমোদন যাতে দ্রুত হয় তা দেখার নির্দেশ জেলা শাসকদের। সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ব্যাংকের কর্তাদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ব্যাংকের অনুমোদন যাতে দ্রুত হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছে, তারা যাতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেন। বিভিন্ন প্রকল্পে ঋণ দিতে অনীহা ব্যাংকগুলির এবং সে নিয়েই বিভিন্ন প্রকল্পের একাধিক আবেদন যে ব্যাংকে পড়ে রয়েছে এবং সেই বিষয়গুলো যাতে জেলা শাসকরা দেখেন, ব্যাংকের অনুমোদন যাতে দ্রুত হয় তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভার্চুয়াল বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, যেটা জানতে চাইবো যে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং সেক্ষেত্রে ব্যাংকগুলিরই বা বক্তব্য কি এবং জেলা শাসকদের এক্স্যাক্টলি ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দীপ্তিমান, শোনা যাচ্ছে? হ্যাঁ দীপ্তিমান, যেটা জানতে চাইবো যে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মুখ্য সচিবের নির্দেশই বা কি সেক্ষেত্রে? দেখো, মূলত যে বিষয়গুলো রয়েছে সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডের যে বিভিন্ন জায়গা রয়েছে যেখান থেকে লোন দেওয়া হচ্ছে এবং ব্যাংকের মাধ্যমে এই লোনগুলো দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ আসছিল যে ব্যাংক খুব ডিলে করছে এই লোন দিতে। বিশেষত মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে মুখ্য সচিব পুরো কথা বলেন এবং সব জেলা শাসকদের নির্দেশ দেন যাতে এই ক্রেডিট কার্ডের ব্যাংক থেকে লোন পেতে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই দিকটা যেন নজর দেওয়া হয় এবং সেই বিষয়টাকেই যেন বেশি করে দেখা হয়। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলা থেকে এরকম অভিযোগ এসেছিল যে বেশ কয়েকটি ব্যাংক তাদেরকে লোন দিচ্ছে না। সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু আজকের এই বৈঠক এবং বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এদিনকে আরেকটা বিষয়, শিল্প সমাধান নিয়ে যে বৈঠক, শিল্প সমাধান নিয়ে আজকে একটা বৈঠক করা হয়েছে। শিল্প সমাধানের যে ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জেলায় সেই ক্যাম্পের আরো 7 দিন মেয়াদ বাড়ানো হলো। কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে শিল্পের যে সুযোগ সুবিধা রাজ্য সরকার কি করতে চাইছে সেইগুলো বলার পাশাপাশি ফুটফল, বেশ কয়েকটি জেলায় কিন্তু শিল্পের সমাধানের ফুটফল খুব কম হয়েছে। এই ফুটফল যাতে কম না হয়, মানুষকে বুঝিয়ে এর ফুটফলের সংখ্যা বাড়ানো, তার দিকে নজর দিতেও আজকে কিন্তু বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। রানাঘাটের নাবালিকা ধর্ষণ কাণ্ডে 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতের। 12 জনের সাক্ষীর ভিত্তিতে এই সাজা ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে। 2020-তে রানাঘাটের রামনগরে নাবালিকাকে ধর্ষণ করা হয়, সেই ঘটনাতেই সাজা ঘোষণা, 7 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। রানাঘাট আদালতের পক্ষ থেকে এই সাজা শোনানো হয়েছে। নাবালিকাকে ধর্ষণ করা হয় 2020 সালে, সেই ঘটনাতেই 11 জনের সাক্ষীর ভিত্তিতে এই সাজা শুনিয়েছে আদালত। 2020-তে রানাঘাটের রামনগরে নাবালিকাকে ধর্ষণ করা হয়, সেই ঘটনায় রানাঘাটের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতে। রানাঘাটের রামনগরে ঘটনাটি ঘটে 2020 সালে। 11 জনের সাক্ষীর ভিত্তিতে সাজা ঘোষণা হয়।
2020-তে রানাঘাটের রামনগরে নাবালিকাকে ধর্ষণ আর সেই ঘটনাতে 7 বছরের সাজা শোনালো আদালত। অভিযুক্তের 7 বছরের সাজা রানাঘাটের নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে। এগারো জনের সাক্ষীর ভিত্তিতে এই সাজা শোনালো রানাঘাট আদালত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ময়নাগুড়ির ঘটনা এটি। 2 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ময়নাগুড়িতে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাগুড়ির ভোটপাট্টিতে শ্লীলতাহানির অভিযোগ 2 ছাত্রীকে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। ভারত বাংলাদেশগামী যে রোড সেখানে অবরোধ চলে। 2 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। বিক্ষোভ দেখান এলাকার লোকজন এবং এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরেই চড়া হয় জনতা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। কৌস্তব ভৌমিক রয়েছেন। কৌস্তব, কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে? দেখো ঋষিকেশ, তোমাকে বলে রাখবো, গতকাল সন্ধ্যায় এই যে ঘটনার সূত্রপাত যেটি জানা যাচ্ছে যে 2 জন ছাত্রী তারা এই ময়নাগুড়ির যে ভোটপাট্টি এলাকার বাজার থেকে তারা বাড়ি ফিরছিলেন এবং যেটি অভিযোগ যে অজ্ঞাত পরিচয় এক যুবক তার হাত ধরে টান মারে এবং এর পরবর্তীতে কিন্তু সেই যুবককে গ্রেফতারের দাবিতে সেই এলাকা গ্রামবাসীরা সোচ্চার হন এবং গতকাল রাত পর্যন্ত কিন্তু ব্যাপক একটা টান উত্তেজনা থাকে ওই এলাকায় এবং আজ সকাল থেকে প্রচুর গ্রামবাসী তারা জড়ো হয়ে যায় এবং তারা বলতে থাকেন যে এইভাবে একজন স্কুল ছাত্রীকে রাস্তায় তাদের হাত ধরে টানা হয়েছে এবং তার ঘোর বিরোধিতা করেন এবং পরবর্তীতে সেই যে অভিযুক্ত খোঁজে তারা রাস্তায় নেমে পড়েন। তবে পুলিশের তরফ থেকে জানানো হয় যে এদিন এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে উন্মুক্ত জনতা সকাল থেকে এই ময়নাগুড়ি থেকে যে রাস্তাটি বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশগামী সার্ক রোড উপরে বসে পড়েন, হাজার হাজার মানুষ রাস্তাটা বসে পড়েন, অবরোধ তুলতে আসে কার্যত পুলিশকে ঘিরে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। রীতিমতো পাথর থেকে শুরু করে কাচের বোতল পুলিশের দিকে ছোড়া হয়। প্রথম অবস্থায় কিন্তু ময়নাগুড়ি থানা পুলিশের সংখ্যা অনেকটাই কম ছিল, কার্যত পুলিশকে 2 কিলোমিটার ধাওয়া করে উন্মুক্ত জনতা। পরবর্তীতে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ কানওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে এবং টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু ব্যাপক ধরপাকড় করা হয়েছে বিভিন্ন এলাকায়। এই কার্যত বলা যায় যে সমস্ত ভোটপাট্টি এলাকার বাজারঘাট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং আশেপাশের প্রচুর বাড়িতে। ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। রাজারহাটে নতুন ক্যাম্পাস উদ্বোধনে, ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটু অফ করে দাও, কারণ এটা হেভি লাইট আছে, সেজন্য ক্যামেরাম্যানদের প্রবলেম হচ্ছে। Honorable Mr. Joyce Shangarajka, Mr. Mishra, Mr. Ghosh, other members of the Infosys team, respected guests, delegates, friends, and my IT officials and other well-wishers. I have with me Mr. Amit Mitra. He is our main finance advisor, chief. Chandrima Bhattacharya, our finance minister. Sujit Bose, our fire brigade minister. Babul Supriya is IT minister. They are sitting with me, IT secretary and DG of West Bengal, Rajiv Kumar. One side is IAS, one side is IPS. Both the side he is taking care. Dibedi, he was a chief secretary, now he is taking care for HITCO. He is a vice chairman of HITCO.
Alapun Bandyopadhyay also was the chief secretary, and now he is taking care for NKDA and my advisory, CMO advisor also. Sanjay Bansal, our DM, Shumit also. And there are so many friends. I can see my industrial friends are also sitting there. I can mark Shottam and others also. Whatever. I welcome all of you. Thank you so much, including the press media. Of course, today is a historic day. Not only for Infosys, but for us, everybody, and for the IT industry and IT icons all over the world. You started your journey, just now I came to know from Mr. Joy's speech, 1981. And now you are working about 56 countries. And now finally you agreed to start Infosys Development Center in Calcutta. So it's a proud moment for us also. In this occasion, I congratulate all of your officials, the employees, the friends, the guests, and all the employees throughout the world, who are the ITI officials who are working. I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help, we should cooperate them in all ways, at all levels. And I will request, this is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, in no disturbances, nothing. They must walk very peacefully and very smoothly. First, I want to convey my best wishes and Happy New Year to all of you and your family members. And Happy Christmas to all of you. Bengal is a land of each and everybody. You can say Gandhiji to Rabindranath Tagore to Nazrul to Netaji, what not. It is for all. It's a cosmopolitan. And it's a beautiful city, and this is Rajarhat New Town area. And you have seen so many universities are there. We gave land to St. Xavier's University. They have set up their university here. Then Kolkata University, then President's University, then other university also. And there are so many private university also. And this area is really a leading area. And in just beside 1-2 kilometers, you will see a leather hub. So now all the leather industry is coming up here. More than 5 lakhs workers are working there. And again, more than 5 lakhs will be employed there. And I'm happy to see that you are also, you have already announced that more than 4,000 people will be working here. That's a good gesture for the IT officials. You know that Bengal is a leading IT state. When you came in power, at that time there was no that scope. But now, of course, you are a big icon. That's why I'm present here today. It is my proud privilege. But others also, big Indian and IT global companies like TCS, Wipro, Cognizant, IBM, Ericsson, Capgemini, Tech Mahindra, Accenture, ITC, Infotech,
British Telecom, they are also here. Our desire was that, yes, Infosys must come here. And today, I must, with my humble regards, I can tell you, you fulfilled our dream. So thank you so much. Thanks again on behalf of all of us. You will believe that we have the human capital. Bengal especially, our skill, our talent, and our talent pool, we are number one in India. And our boys and girls among the world also, they are working everywhere in the world. And this year also you'll be happy to know that more than 45,000 engineers, they entered in this area, and maximum will be the computer engineer also out of that. So they will be helpful for the future also. You have a huge pool, and we have the human talent pool. Now, these have made Bengal the most favored IT destination in India. We have set up Bengal Silicon Valley, just a replica of USA. We have provided 200 acres of land there, and you will be happy to know there will be 27,000 crore investment. And they will create 75,000 IT jobs. 28 companies have already started work. There are 40 other companies. They have already taken land. Out of these companies, 11 are building data center. We have already set up 22 IT parks. And 22 IT parks in the 2-tier and 3-tier cities. Almost 85% of the facilities have already been filled up. Many of them are 100% full, employing talented local boys and girls. I hope that Infosys also, they will be able to give the moral strength to our energetic IT boys and girls. We have introduced so many policies, broadband policies. When I was the railway minister twice in India, at that time I started broadband policy. Amit knows better than me because he was my advisor also that time in railway. So broadband policies, data center policy, guideline for artificial intelligence, and machine learning bear testaments to that. Even you'll be happy to know that Global Foundries, the world's third largest chip maker, has proposed to establish a semiconductor facility in Calcutta. This will also initiate a new era in Bengal IT and their allied sector also. We have already formulated a cable landing policy, especially in front of Shi area, Tajpur. So the internet, the speedy internet work, the connectivity will connect all over the world. It will be a good connectivity destination.
the high-speed internet access with global connectivity from Kolkata. I'm sure that Infosys and many others will be able to take advantage of these policies and infrastructural advantage to grow more. Our advantage is, it is the gateway of northeastern region, gateway of so many Southeast Asian countries, even Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka, Maldives, even Bangkok, it is also 3 hours from here, Singapore also, Myanmar also, very nearest. So it is a gateway. That's why our connectivity and power is very. Earlier there was a word that every time out of 24 hours, 23 hours, we suffered load shedding. But now there is no power crisis. It will help all of you. And also the second world largest coal mines is coming to Deucha Pachmi. It is in the district of Birbhum. So 100 years, when it will be ready, then power will be very cheap. And our advantage is large consumer base, power supply, low cost of operation, lowest attrition, excellent work culture. Earlier there was a man days lost about out of 365 days, maybe 300 days, but now not a single one within these 13 years.